26শে সেপ্টেম্বর ভোর 6টার দিকে কিঞ্জার ডাকে ঘুম ভাঙে প্রিয়র। এত সকাল সকাল কিঞ্জাকে নিজের ঘরে দেখে প্রিয় ঘুম ঘুম স্বরে জিজ্ঞাসা করে, তুমি কখন এলে? কিঞ্জা হাসি মুখে জবাব দেয়, ওহে মিস্টার জেন্টলম্যান, আজকের দিনে আপনার আগমন ঘটেছিল এই দুনিয়ায়। ভীষণ শান্ত কিন্তু তুখোড় বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষটা আজ 23 বছরে পা দিল। ইস, তুমি আমার চেয়ে 11 মাসের বড়। আমার আগেই চলে এসেছিলে দেখছি। যাই হোক, এসে ভালোই করেছ। তুমি না এলে আমার অনেক কিছুই পাওয়া হতো না। তো মিস্টার জেন্টলম্যান, শুভ জন্মদিন। কথাটা বলে কিঞ্জা প্রিয়র দিকে 1 চামচ পায়েস এগিয়ে দেয়। তার এমন কাণ্ডে প্রিয় হেসে ওঠে। ফ্রেশ হয়ে আসি আগে, তারপর খাই। যাও যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো। তোমার জন্য সারা রাত জেগে এতগুলো রান্না করেছি আমি। আজ সারা, রূপন্তী, ফারহান সবাই আসবে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে আমার ফ্ল্যাটে চলে এসো। আজ ওই বাড়িতেও যাব। মা চলে যাওয়ার পর তো বাড়িটা ভাড়া দিয়ে আমরা দুজনই একই অ্যাপার্টমেন্টের আলাদা দুটো ফ্ল্যাট ভাড়া নিলাম। এরপর ওই বাড়িতে তো বছর 2-3 বারে বেশি যাওয়া হয় না। আজকে কবরস্থানেও যাব আমরা, কেমন? প্রিয় চোখের ইশারায় বোঝায়, ঠিক আছে। এরপর প্রিয় ফ্রেশ হয়ে এলে কিঞ্জা নিজের হাতে তাকে পায়েস খাইয়ে দেয়। তারপর রঙিন কাগজে মোড়ানো একটা বাক্স প্রিয়র হাতে দিয়ে বলে, খুলে দেখো, তোমার পছন্দ হয়েছে কিনা। প্রিয় বাক্সটা খুলে দেখে সেখানে খুব সুন্দর একটি টিউলিপ এলইডি টেবিল ল্যাম্প শেপ আছে। তা দেখে প্রিয় কিছু বলার আগেই কিঞ্জা বলে ওঠে, টিউলিপ ফুল আমার সবচেয়ে পছন্দের। টিউলিপের অর্থ কি জানো? পারফেক্ট অ্যান্ড ডিপ লাভ। তুমি যখনই আমাকে মিস করবে তখনই এটার দিকে তাকাবে, তাহলেই আমাকে অনুভব করতে পারবে। কিঞ্জার ভাবনা বরাবরই অন্যরকম। তার এমন ভাবনায় প্রিয় অবাক হয়। একটা মেয়ে এত গভীরে গিয়ে কিভাবে ভাবতে পারে? এটার উত্তর অবশ্য জানা নেই তার। তবে কিঞ্জার দেওয়া এই উপহার সে খুব যতনে আগলে রাখবে এটুকু সে জানে। কিঞ্জার পাশে বসে প্রিয় পুরানো দিনের কথা ভাবছিল। গত বছর এভাবেই মেয়েটা তার পাশে বসে হাসছিল, কথা বলছিল। আর আজ সেই মেয়েটাই চুপচাপ ঘুমাচ্ছে। প্রিয় আলতো হাতে কিঞ্জার এক হাত ধরে বসে আছে। ডাক্তার বলেছে কিঞ্জাকে হাসপাতালে আনার আগেই সে মারা গিয়েছে। কিন্তু প্রিয় তা বিশ্বাস করতে নারাজ। সে যে হাতটা ধরে বসেছে আর ছাড়ার নামই নেই। এর মাঝেই দূর থেকে ছুটে আসে রিমা হাওলাদার। মেয়ের কাছে এসেই মেয়ের সারা মুখে হাত বুলিয়ে তিনি কাঁদতে কাঁদতে বলেন, কিঞ্জা, মা আমার, আমার উপর খুব অভিমান না তোমার? তোমার মা তোমাকে ভুলে নতুন করে জীবন সাজিয়েছে। এই নিয়ে তো তোমার কত শত অভিযোগ। আজ আমি তোমার সব অভিযোগ, সব প্রশ্নের উত্তর দিব। তুমি শুধু একটাবার চোখ খোলো। রিমা হাওলাদার কান্নার ফলে ঠিকমতো কথাও বলতে পারছেন না। তার কথাগুলো সব দলা পাকিয়ে যাচ্ছে। কিঞ্জার পায়ের কাছে বসে তিনি বলতে শুরু করলেন, তোকে ছেড়ে আমি যেতে চাইনি রে আম্মু। নিয়তি আমাদেরকে আলাদা করেছে। মা মারা যাওয়ার পর বাবার কথা ভাইয়া তেমন একটা শুনতো না। ভাবি যা বলতো তাই করতো। আমাকে আর তোকে অনাকাঙ্ক্ষিতভাবে তাদের বাড়িতে দেখে ভাবি ভাইয়াকে বলেছিল যেন পুনরায় আমাকে বিয়ে দিয়ে দেয়। সেই কথা অনুযায়ী ভাইয়া আমার বিয়ে ঠিক করে। কিন্তু আমার শ্বশুরবাড়ির শর্ত ছিল, আমি তোকে নিয়ে যেতে পারবো না। আমি এই বিয়েটা করতে চাইনি, কিন্তু ভাইয়া আর ভাবির অতিরিক্ত চাপের ফলে বিয়েটা আমি করতে বাধ্য হই। তারপর আপা তোকে নিজের কাছে নিয়ে যায়। আমি জানি আমি খারাপ মা, আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মা। নিজের সংসারের কথা ভাবতে ভাবতে তোকে নিয়ে ভাববার সময় পাইনি আমি। আমার থেকে বেশি খারাপ মা তো আর কেউ হতেই পারে না। কিন্তু আমার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে তো আমার। তার জন্য তোকে বাঁচতে হবে। তুই তো আমাকে শাস্তি দিবি। মা, ওঠ না, একটাবার চোখ খোল। বিশ্বাস কর, তুই আমাকে যেই শাস্তি দিবি আমি মেনে নিব। শুধু তুই আমাদের ছেড়ে চলে যাস না। রূপন্তী বাইরে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়েছিল সে। জ্ঞান ফেরার পর কিঞ্জার কাছে আসার সময় সে দেখে সেখানে রিমা হাওলাদার এসেছেন, তাই চুপচাপ বাইরে দাঁড়িয়েছিল। রিমা হাওলাদারের কথা শুনে তার মেজাজ খারাপ হয়ে যায়।
সে দ্রুত পায়ে কেবিনে ঢুকে বলে ওঠে, আর কত নাটক করবেন আন্টি? মেয়ে বেঁচে থাকতে একটা দিনও ওর কাছে আসেনি, আর আজ ও বেঁচে নেই বলে নাটক করছেন? আপনাদের সবার জন্য আজ ওর এই পরিণতি হয়েছে। আপনার মতো মা পেয়েছিল বলেই হয়তো ওর জীবনে দুঃখের শেষ ছিল না। যে মা নিজের মেয়ের কথা না ভেবে নিজের সংসারের কথা ভাবে, সেই মায়ের তো বেঁচে থাকারই কোনো প্রয়োজন নেই। খবরদার, আপনি ওকে স্পর্শ করবেন না। আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোন, আমার জীবনের অনেকটা অংশ জুড়ে থাকা কিঞ্জার প্রতি আমার এতটুকু অধিকার আছে যে আমি তার শেষ সময়ে কাকে ওর কাছে আসতে দিব আর কাকে দিব না সে সিদ্ধান্ত নেওয়ার। আমি আপনাকে ওর কাছে আসতে দিব না, বেরিয়ে যান আপনি। শেষের কথাটা অনেকটা চিৎকার করেই বলে রূপন্তী। ফারহান তার কাছে এসে তাকে শান্ত করতে চাইলে সে শান্ত হয় না, উল্টো বলে, কিঞ্জা একদিন আমাকে বলেছিল যদি আমার কিছু হয়ে যায় কখনো, তাহলে আমার মা নামক মানুষটাকে আমার কাছে আসতে দিবি না। আমি ওনার ছোঁয়া পেতে চাই না। আমি ওই মানুষটাকে এতখানি ঘৃণা করি যে ওনার স্পর্শেও পেতে চাই না আমি। কথাগুলো শুনে রিমা হাওলাদার মুখে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান কেবিন থেকে। রূপন্তী প্রিয়র দিকে তাকিয়ে দেখে সে পাথরের ন্যায় বসে আছে, চোখের পলকটাও যেন ঠিক মতো পড়ছে না তার। সে এক ধ্যানে চেয়ে আছে কিঞ্জার দিকে। রূপন্তী একবার তাকায় ফারহানের দিকে, সে নিজেও অসহায় চোখে তাকিয়ে আছে প্রিয়র দিকে। রূপন্তী একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে এগিয়ে যায় প্রিয়র দিকে, তার কাঁধে হাত রেখে কাপা স্বরে বলে, আমাদের এবার যেতে হবে। প্রিয় কিছুই বলে না, আগের মতোই বসে থাকে চুপচাপ। ভোরের আলো ফুটেছে একটু আগেই, কিন্তু রাত থেকেই এভাবেই কিঞ্জার হাত আঁকড়ে ধরে চুপচাপ বসে আছে প্রিয়। অ্যাম্বুলেন্সে করে যখন তাকে রূপন্তীদের বাড়িতে নিয়ে আসা হলো, তখনও সে এক মুহূর্তের জন্যও কিঞ্জার হাতটা ছাড়েনি। সারা এলোমেলো পায়ে এগিয়ে আসে তাদের দিকে, অতঃপর প্রিয়র কাঁধ ঝাঁকিয়ে বলে ওঠে, ভাইয়া, কি হয়েছে তোমার? এভাবে চুপ করে আছো কেন? কাঁদো ভাইয়া, তবুও এভাবে পাথরের ন্যায় বসে থেকো না। কিঞ্জা আপু আমাদের ছেড়ে চলে গিয়েছে, আমরা কেউই তা মানতে পারছি না, কিন্তু তুমি এমন করলে কিভাবে হবে বলো তো? তোমার কিছু হয়ে গেলে আমরা কিভাবে সেটা মেনে নিব? প্রিয় কিছুই বলে না, যেন তার কথা বলার শক্তি হারিয়ে গিয়েছে কোথাও। বাইরে থেকে আওয়াজ এলো, কিঞ্জাকে এবার নিয়ে যেতে হবে গোসল করানোর জন্য। প্রিয় হাত ছাড়তে চাইল না, তবুও জোর করে তাকে দূরে সরানো হলো কিঞ্জার থেকে। সব নিয়ম কানুন শেষে যখন কিঞ্জাকে কাফনের কাপড় পরিয়ে খাটিয়াতে রাখা হলো, তখন বোধহয় প্রিয়র ঘোর কাটল। সে কিঞ্জার পাশে মাটিতে বসে পড়ল, তারপর কিঞ্জার মুখখানায় হাত বুলিয়ে বলে উঠল, আমাদের তো একসাথে পথ চলার কথা ছিল ভ্রমকন্যা, তাহলে তুমি আমাকে মাঝপথে একা ফেলে চলে যেতে চাইছো কেন? আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। গতকাল আমি তোমাকে প্রপোজ করার জন্য সব আয়োজন করে রেখেছিলাম, তোমার জন্য এক গুচ্ছ টিউলিপ ফুল এনে রেখেছিলাম জানো। আমার অব্যক্ত অনুরক্তি প্রকাশ করতে চেয়েছিলাম কাল। আজ আমার জন্মদিন, ভেবেছিলাম আজকের দিনেই তোমাকে নিজের করে নেব। আর কত কি ভেবেছিলাম, কিছুই হলো না। আমি তো তোমাকে ভালোবেসেই বেঁচেছিলাম, নয়তো আমার শূন্য জীবনে বেঁচে থাকার আর তো কোনো কারণ ছিল না। এবার আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি কখন যাবে? তাহলে আমাকে নিয়ে চলো। তুমি যখন যাবেই তাহলে আমাকে নিয়ে চলো। আমি একা একা বাঁচতে পারবো না, বিশ্বাস করো। ফারহান চোখের পানি মুছে প্রিয়র পাশে বসে বলে, নিজেকে সামলা প্রিয়, তুই বাঁচবি না কেন? তোকে তো বাঁচতে হবে। যার জন্য কিঞ্জার এই পরিণতি হয়েছে তাকে তো শাস্তি দিতে হবে। তুই ছাড়া এটা আর কে করবে বল? প্রিয় ফারহানের কথার কোনো জবাব না দিয়েই পাল্টা প্রশ্ন করে বসে, আচ্ছা, মৃত মানুষকে বিয়ে করা যায় না? ফারহান কিছু বুঝতে না পেরেই জিজ্ঞাসা করে, এসব কি বলছিস তুই? বল না, মৃত মানুষকে বিয়ে করা যায় না? না, যায় না। কিন্তু আমি তো কিঞ্জাকে বিয়ে করতে চাই। ফারহান অসহায় চোখে প্রিয়র দিকে তাকিয়ে বলে, যে বেঁচে নেই তাকে তুই কিভাবে বিয়ে করবি ভাই?
ওকে বল না উঠতে, ওকে বল। প্রিয় তার ঘুম কন্যাকে অনেক কিছু বলার আছে। আমার ভালোবাসার মানুষটাকে আমি ঠিক কতখানি ভালোবাসি তা বলার আগেই সে কিভাবে চলে যেতে পারে। সারাটা জীবন আমি এই অব্যক্ত অনুরক্তির বোঝা নিয়ে কিভাবে বাঁচবো। কথাগুলো বলার সাথে সাথেই প্রিয় কেঁদে ওঠে। এই নিয়ে দ্বিতীয়বারের মতো তার চোখের পানি এলো। প্রথমবার সে কেঁদেছিল মা চলে যাওয়ার পর, আর আজ কাঁদছে ভালোবাসার মানুষটাকে চিরতরে হারিয়ে ফেলার আক্ষেপে। প্রিয় চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি কিঞ্জা। কতখানি ভালোবাসি জানো? যতখানি ভালোবাসলে বেঁচে থাকার আগ্রহ পাওয়া যায়। তোমাকে ভালোবাসি বলেই তো আমি বেঁচে আছি। তোমাকে ভালোবেসে নিজের করে পাওয়ার জন্য কত স্বপ্ন বুনেছি আমি, তা ধারণাও করতে পারবে না তুমি। আমার সব স্বপ্নকে বাস্তবের রূপ দেওয়ার আগেই তুমি কেন চলে গেলে? ভালোবাসি তো তোমাকে। ফিরে এসো না আমার কাছে প্রিয়, প্লিজ। তার কান্নার আশেপাশে সবার চোখ ভিজে উঠেছে। রূপন্তী মুখে কাপড় গুজে ডুকরে কেঁদে ওঠে। সারা হাঁটুর ওপর মাথা রেখে অনবরত কেঁদেই যাচ্ছে। তার কিঞ্জা আপু তাকে ছেড়ে চলে গিয়েছে, তা সে মানতেই পারছে না। বড় বোনের মতো আগলে রাখতো কিঞ্জা তাকে। আজকের পর আর কেউ তাকে বড় বোনের মতো করে আদর করবে না, ভালোবাসবে না, আগলে রাখবে না। কথাগুলো ভাবতেই সারার কান্নার গতি বেড়ে যায়। প্রিয় ধীরে ধীরে কিঞ্জার কাছে এসে এক দৃষ্টিতে দেখতে থাকে তাকে। তারপর তার কি যে হলো, সে সকলের সামনে কিঞ্জার কপালে চুমু দেয়। তারপর শান্ত কণ্ঠে বলে, আমাকে ফাঁকি দিয়ে চলে গেলে তো, আমি কিন্তু এর প্রতিশোধ নেব বলে দিলাম। এই জন্মে তোমাকে না পেলে তো কি হয়েছে, এই জন্মেও আমি তোমাকেই শুধু চাইবো। তোমাকে পেলে আমাকে কষ্ট দেওয়ার জন্য খুব করে বকে দিব তোমাকে, অভিমান করে থাকবো, কথা বলবো না তোমার সাথে, দেখে নিও। তুমি 1000 বার সরি বললেও আমি তোমার সরি গ্রহণ করব না। আমাকে তিলে তিলে মারার পরিকল্পনা করছো তো? ঠিক আছে, তবে তাই হোক, আমি তোমার ইচ্ছা পূরণ করব। জীবিত লাশ হয়েই বেঁচে থাকবো আমি। তুমি দূর থেকে দেখবে তোমার জেন্টলম্যান তোমার ইচ্ছা পূরণ করেছে। প্রিয়র কথার মাঝেই কয়েকজন লোক এসে বলল, মেয়েটাকে এখন নিয়ে যেতে হবে। প্রিয় তাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, কোথায় নিয়ে যাবেন? মরেছে গতকালকে, এতক্ষণ লাশ বাড়িতে রাখা ঠিক না, কবর দিতে হবে তো। প্রিয় তাদের দিকে তেড়ে এসে বলল, খবরদার, ওকে লাশ বলে সম্বোধন করবে না। ফারহান তাড়াতাড়ি প্রিয়র কাছে এসে তাকে শান্ত করার জন্য বলল, ওনারা ভুল কিছু বলেনি। কিঞ্জাকে এবার আমাদের নিয়ে যেতে হবে, নয়তো ওরই কষ্ট হবে। তুই কি চাস শেষ সময়ে এসেও মেয়েটা কষ্ট পাক? প্রিয় কিছুই বলে না, টলমল পায়ে কিঞ্জার পাশে বসে পড়ে পুনরায়। খানিকক্ষণ পর কিঞ্জাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হলো সবাই। প্রিয় উঠে দাঁড়ালো, অতঃপর তার কাঁধে তুলে নিয়ে গেল তার ভালোবাসার মানুষটাকে। খাটিয়ার ওজনটা তার কাছে আজ বড্ড বেশি লাগছে। এই ওজন বহন করার শক্তি পাচ্ছে না প্রিয়, তবুও 2 হাতে শক্ত করে খাটিয়াটা ধরে রাখে সে। কিঞ্জাকে নিয়ে যাওয়ার সময় রূপন্তীদের বাড়িটা কান্নার আওয়াজে ভরে ওঠে। বাতাস ভারী হয়ে ওঠে সেই কান্নার আওয়াজে। রূপন্তী এইসব সহ্য করতে না পেরে দ্বিতীয়বারের মতো করে জ্ঞান হারায়। জানাজা শেষে কিঞ্জাকে কবরে শোয়ানো হলো। প্রিয় নিজ হাতে তাকে কবরে শুইয়ে দিল। এরপর প্রথম মাটি সে নিজেই দিল। কবর দেওয়া শেষ হলে এক এক করে সবাই চলে যেতে শুরু করলো। ফারহান প্রিয়কে উঠতে বললে সে উত্তর দিল, তুই যা, আমি কিছুক্ষণ এখানে থাকতে চাই। নিরুপায় হয়ে ফারহান চলে যায়। প্রিয় একা কবরস্থানে বসে কাঁদতে শুরু করে। আমার বুকের ভেতর ভীষণ যন্ত্রণা হচ্ছে, ব্যথায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। আমাকে এতটা কষ্ট কেন দিচ্ছ ঘুম কন্যা? এত কিসের ঘুম তোমার? কেন চিরতরে ঘুমিয়ে গেলে তুমি? কেন উঠলে না? অন্তত আমাকে ভালোবাসা প্রকাশ করার সুযোগটা দিতে। আমার মনের ভেতর জমে থাকা অব্যক্ত অনুরক্তি, এটা প্রকাশ করার একটা সুযোগ দিতে। ভালোবাসা প্রকাশ করতে না পারার আক্ষেপ নিয়ে
আমি কত কাল বেঁচে থাকবো আর? তবে কি আমার দেরি হয়ে গেল? আরো আগেই তোমাকে সবটা বলে দেওয়া উচিত ছিল। তাহলে হয়তো আজকে আমাকে এই দিন দেখতে হতো না। এতদিন অপেক্ষা করেছি সঠিক সময়ের, আর আজ থেকে আমাকে অপেক্ষা করতে হবে আজীবন। আহা, কি নিষ্ঠুর নিয়তি! কথাগুলো বলতে বলতে এক সময় জ্ঞান হারায় প্রিয়। অতঃপর কিঞ্জার কবরের ওপরেই সে পড়ে রয় নির্জীব প্রাণীর ন্যায়। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীর বুকে। পাহাড়ের ধারে ছোট্ট একটা বাড়ি। সেই বাড়ির বেলকনিতে বসে একজন গান গায়। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আমার দেখা পাবো কখন কে জানে। জন্ম মৃত্যুর আবর্তনে পুনর্জন্ম হবে, তোমার আবার দেখা পাবো কখন কে জানে। দূরে সরে যাও, রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। সোজা সাপটা একটা সত্য কথা বলি, তোমায় ভীষণ রকম ভালোবাসি। হাজার যুদ্ধ বয়ে গেছে মনে, তোমার এই কথা বলবো বলে। বলা হয়নি কথা কি ছিল এই মনে, বলা হয়নি কথা কি ছিল এই মনে। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। আছো তুমি যেখানে প্রতিটি শব্দ শব্দ দূষণ, বাজে সময় অবশ দেওয়ালে তোমারই গুনগুন। আজন্ম রাত বুকের মাঝে ধ্বনি প্রতিধ্বনি, রাতের আকাশ তোমায় ছাড়া ভীষণ একাকী। আজও স্মৃতিগুলো ভীষণ রকম দামি, আজও স্মৃতিগুলো ভীষণ রকম দামি। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না। জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। গান গাওয়ার শেষে ভেসে আসে ছোট্ট একটা বাচ্চার কণ্ঠ। বাচ্চাটা বাবা বাবা বলে দৌড়ে এসে কোলে উঠে পড়ে তার। তার গলা জড়িয়ে ধরে বলে, বাবা, কাল আমরা আম্মুর কাছে যাব, তাই না? চোখের পানি মুছে সে জবাব দেয়, হ্যাঁ মা, কাল আমরা তোমার আম্মুর কাছে যাব। আচ্ছা বাবা, আম্মুকে আমরা দেখতে পাই না কেন? ছুঁতে পাই না কেন? আম্মু মাটির নিচে কেন আছে? সে আমাদের সাথে দেখা করতে আসে না কেন? বাচ্চা মেয়েটার প্রশ্নের উত্তরে সে বলে, তোমার আম্মু লুকিয়ে থাকতে ভালোবাসে, তাই আমাদের সামনে আসে না। কিন্তু আকাশের তারাদের ভিড়ে মিশে সে আমাদেরকে রোজ দেখে। আমার না আম্মুর সাথে দেখা করতে খুব ইচ্ছে করে। তুমি বড় হও, তারপর তুমি বুঝবে আম্মু কেন আমাদের সাথে দেখা করতে আসে না। তখনই ফোনটা বেজে ওঠে। বাচ্চা মেয়েটা কোল থেকে নামিয়ে কলটা রিসিভ করে। অপর প্রান্ত থেকে কেউ একজন বলে ওঠে, কাল তুই আসবি প্রিয়? প্রিয় দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমি না এলেও তো রাগ করবে, আমাকে যে আসতেই হবে রূপন্তী। রূপন্তী চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নিয়ে বলে, আমার তোমাদের অপেক্ষায় আমরা তোমাদের অপেক্ষায় থাকবো। তোহফাকে নিয়ে চলে আসিস তুই। হুম, রাখছি এখন, সাবধানে থাকিস। প্রিয় এর কোনো জবাব না দিয়ে কলটা কেটে দেয়। ফোনটা রাখার সময় তার দৃষ্টি যায় টেবিলের ওপরে থাকা ল্যাম্পটার দিকে। এটা সেই টিউলিপ ল্যাম্প যেটা কিঞ্জা তাকে উপহার দিয়েছিল। প্রিয় সবসময় চোখের সামনে রাখে এটাকে, যেন সবসময় সে কিঞ্জাকে অনুভব করতে পারে। সকাল সকাল বাবা মেয়ে মিলে বেরিয়ে পড়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছে তারা দুজন সোজা চলে যায় কবরস্থানে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল রূপন্তী, ফারহান, তাদের মেয়ে এবং সারা। সাথে মেহেকও এসেছে আজ। প্রিয় সবার সাথে দেখা করে কুশল বিনিময় করে। রূপন্তী মেয়েকে কোলে নিয়ে কিঞ্জার কবরের সামনে দাঁড়িয়ে বলে, দেখতে দেখতে তোর চলে যাওয়ার 4 বছর পেরিয়ে গেল। জানিস, আমাদের একটা মেয়ে হয়েছে 2 বছর হলো। ওর নাম আমি রেখেছি তোর নামে। হুম, ওর নাম কিঞ্জা। আমি যখনই ওকে কিঞ্জা বলে ডাকি, আমার মনে হয় আমি তোকেই ডাকছি। ওর মাঝে না
আমি তোকে খুঁজে পাই, মনে হয় আমি আমার বেস্ট ফ্রেন্ডকে দেখছি। আমি তোকে ভুলতে চাই না, আমি চাই তুই সব সময় আমার কাছে থাক, আমার পাশে থাক। তাই তো মেয়ের নামকরণ তোর নামেই করেছি। তুই চলে যাওয়ার পর প্রিয়ন্তিস ক্যাফের দায়িত্ব আমাকেই নিতে হয়েছে। কিঞ্জা, তুই চলে তো গেলি, কিন্তু তোর সাথে জড়িয়ে থাকা সব কিছু এই পৃথিবীতে রেখে গেলি। ওপরে তুই কেমন আছিস দোস্ত? আমার কথা তোর মনে পড়ে? মনে পড়ে আমরা একসাথে কত সময় কাটিয়েছি? মনে পড়ে তুই ফুচকা খেতে ভালোবাসতিস? আমরা একসাথে ফুচকা খেতাম। এখন তুই নেই, তাই আমিও আর ফুচকা খাই না। তুই চলে যাবার পর এই জিনিসটা আমি আর কখনো ছুঁয়েও দেখিনি। সঙ্গী ছাড়া কি আর এসব খাওয়া যায় বল? আচ্ছা, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস দোস্ত রে? আমি তোকে খুব মিস করি। কেন চলে গেলি এভাবে? ইস, আরো একবার যদি তোকে আমি ফিরে পেতাম। রূপন্তী পাশে দাঁড়িয়ে ফারহান তাকে আগলে নেয়। তারপর কবরের দিকে তাকিয়ে সে বলে, তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষটাকে আমার করে পেয়েছি। তোর জন্যই আজ আমার একটা সুখের সংসার হয়েছে। তোর ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না কিঞ্জা। তুই শুধু আমার বন্ধু না, আমার বোনও বটে। বোনকে হারিয়ে ভাইয়েরা কেমন থাকে জানিস? আমাদের সব আনন্দের দিনগুলোই তোকে আমরা সব সময় খুব মিস করি। হাসতে হাসতে যখন হঠাৎ করে তোর কথা মনে পড়ে, তখন হাসিটা নিমিষে ম্লান হয়ে যায়। আমরা আর হাসতে পারি না। প্রতি বছর এই দিনটাতে আমরা এখানে আসি, আমাদের মনের মাঝে জমে থাকা সমস্ত কথা তোকে বলি। জানি না তুই শুনতে পাস কিনা, কিন্তু একটা কথা জেনে রাখ, তোকে ছাড়া আমরা সবাই বেঁচে আছি। হয়তো আনন্দও করি মাঝে মধ্যে, তবে একজন তোকে ছাড়া জীবিত লাশের মতো করে বেঁচে আছে। কে জানিস? প্রিয়, তোর প্রিয়। কথাগুলো বলে ফারহান, রূপন্তী আর তাদের মেয়েকে নিয়ে সরে আসে কবরের পাশ থেকে। মেহেক খানিকটা ধীর পায়ে এগিয়ে আসে সেই দিকে। কিঞ্জার কবরের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, কিঞ্জা, তোমার মৃত্যুর জন্য হয়তো কোথাও না কোথাও আমিই দায়ী। সেদিন যদি তোমাকে আমি মুনতাসিরের সাথে কথা বলতে বাধা দিতাম, তাহলে হয়তো আজ তুমি বেঁচে থাকতে। আমরা সবাই জানি মুনতাসির তোমার খুনি, কিন্তু জানো, মুনতাসির নিজেও আর বেঁচে নেই। সে কিভাবে মারা গেল সেটা কেউ জানে না। তোমার মৃত্যুর মাস দুয়েক পর মুনতাসির হঠাৎ করেই গায়েব হয়ে যায়। তারপর যখন ফিরে আসলো, তখন আমরা কেউ তাকে চিনতে পারিনি। কঙ্কালকে কি চেনা যায়? ওর কঙ্কাল যে বাক্সে এসেছিল, সেখানে লেখা ছিল ওর পাপের শাস্তি পেয়েছে। ওইটুকু দেখেই আমরা বুঝেছিলাম ওকে কেউ শেষ করে দিয়েছে। তোমাকে মারার শাস্তি ও পেয়ে গিয়েছে কিঞ্জা। এতদিন তোমার কাছে আসতে পারিনি লজ্জায়, ঘৃণায়। আমার নিজেকে ভীষণ বাজে মনে হয় আজকাল। মনে হয় তোমার মৃত্যুর আমার কারণেই হয়েছে। তবুও আজ অনেক সাহস করে তোমার কাছে এলাম। তুমি চলে যাওয়ার 4 বছর পূর্ণ হলো আজ। নিজেকে সামলে নিয়ে তোমার কাছে আসতে আমার চারটে বছর লেগে গেল। পারলে আমাকে মাফ করে দিও কিঞ্জা। কথাগুলো বলতে বলতেই হু হু করে কেঁদে ওঠে মেহেক। সারা মেহেককে ধরে সরিয়ে নিয়ে গেল। সবার শেষে প্রিয় আসে কিঞ্জার সাথে দেখা করতে। প্রিয় তোহাফাকে দেখিয়ে কিঞ্জাকে উদ্দেশ্য করে বলে, তুমি চলে যাওয়ার পর আমি অনেক একা হয়ে গিয়েছিলাম। একটা বছর তো তোমার না চলে যাওয়া মেনে নিতেই কেটে গেল। তারপর একদিন আমি সিদ্ধান্ত নিলাম আমি একটা বাচ্চাকে দত্তক নিব। আমি জানি তুমি বাচ্চাদের খুব ভালোবাসতে। বছর 3 হলো আমি তোহাফাকে একটা অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছি। তখন ওর বয়স ছিল মাত্র 2 বছর। এখন অবশ্য তোহাফা বড় হয়ে গিয়েছে। 5 বছরে পা দিল 2 মাস আগে। ও জানে আমি ওর বাবা আর তুমি ওর মা। এখন ওকে নিয়েই বেঁচে আছি আমি। তুমি চলে যাওয়ার পর এই মেয়েটা আমার জীবনে উপহার স্বরূপ এসেছে, তাই ওর নাম রেখেছি তোহফা। হঠাৎই রূপন্তী কিছু একটা ভেবে প্রিয়র কাছে এসে তাকে সবার থেকে কিছুটা আড়ালে নিয়ে গিয়ে থমথমে গলায় জিজ্ঞাসা করে, আজ আমাকে একটা কথা বলবি? একদম সত্যি কথা বলবি কিন্তু। কি কথা? এই প্রশ্নটা
আমার মস্তিষ্কে অনেক দিন যাবৎ ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, মুনতাসির ভাইয়াকে কি তুই মেরেছিস? প্রিয় ঠোঁট বাঁকিয়ে হেসে উত্তর দেয়, কোনো সন্দেহ? রূপন্তীর আর বুঝতে বাকি থাকে না মুনতাসিরকে প্রিয়ই মেরেছে। প্রিয় রূপন্তীর দিকে তাকিয়ে বলে, ওকে কিভাবে মেরেছিস শুনবি? তাহলে শোন। প্রিয় রূপন্তীকে বলতে বলতেই সেই রাতের স্মৃতিতে ডুবে যায়। বদ্ধ ঘরে মুনতাসিরকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে প্রিয়। মুনতাসির চিৎকার করে প্রিয়কে জিজ্ঞাসা করে, আমাকে আটকে রেখেছো কেন তুমি? কিঞ্চা যেন পোস্টমর্টেম না করা হয়, তার জন্য আমরা সবাই মিলে বলেছিলাম এটা একটা দুর্ঘটনা। ফলস্বরূপ তুমি বেঁচে গেলে। কিঞ্জাকে কষ্ট দিতে চাইনি বলেই মিথ্যা বলেছিলাম, কিন্তু তোমাকে ছেড়ে দিব তা তো কখনো বলিনি। আমি সেই দিনই বুঝেছিলাম তুমিই মেরেছো আমার ঘুম কন্যাকে। সবটা জানার পরেও তোমাকে ছেড়ে দেই কিভাবে বলো তো? তোমাকে ছেড়ে দিলে যে কিঞ্জার আত্মা শান্তি পাবে না। প্রিয়র কথা মুনতাসিরের গলা শুকিয়ে আসে। সে আমতা আমতা করে বলে, আমি মারিনি কিঞ্জাকে। প্রিয় হাসতে হাসতে বলে, ও তাই? মৃত্যুর আগেও মিথ্যা বলবে তুমি? মুনতাসির চমকে যায় প্রিয়র এমন কথায়। সে কাঁপা কাঁপা স্বরে জিজ্ঞাসা করে, মৃত্যু মানে? আজ তোমার শেষ দিন এই দুনিয়ায়। কথাটা বলে প্রিয় সবার আগে মুনতাসিরের দুই হাত কেটে দেয়। মুনতাসির ব্যথায় ছটফট করতে শুরু করে। তার রক্তে চারপাশ মেখে গিয়েছে। মুনতাসির কাতরাতে কাতরাতে বহু কষ্টে বলে ওঠে, আমি কিঞ্জাকে ভালোবাসতাম, আমি ওকে ইচ্ছে করে মারিনি। প্রিয় রক্ত লাল চোখে মুনতাসিরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যেভাবেই হোক মেরেছিস তো, তোর জন্যই আমি আমার ভালোবাসাকে হারিয়েছি। তোকে তো আমি বাঁচতে দিব না। কথাটা বলে প্রিয় একটা সরু পেরেক নিয়ে মুনতাসিরের সামনে দাঁড়িয়ে বলে, এই চোখ দিয়ে তুই ওকে দেখেছিলি না? তোর এই চোখ আমি রাখবো না। তারপর প্রিয় মুনতাসিরের দুই চোখে পেরেক বসিয়ে দেয়। মুনতাসির কষ্টে যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে মুহূর্তের মাঝে। প্রিয় সেই অবস্থাতেই মুনতাসিরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তার শরীরে। তারপর সামনে বসে থেকে মুনতাসিরের মৃত্যু উপভোগ করতে থাকে। পুরানো স্মৃতিতে ডুবে থাকতে থাকতে মুনতাসিরের মারার বিবরণ দেয়। সবটা শুনে রূপন্তী ভয়ার্ত চোখে প্রিয়র দিকে তাকায়। তা দেখে প্রিয় হেসে বলে, পানি খাবি? রূপন্তী কিছু না বলে চুপচাপ সেই স্থান থেকে সরে যায়। প্রিয় পুনরায় ফিরে আসে কিঞ্জার কবর স্থানে। তারপর কিঞ্জার কবর ছুঁয়ে বলে, তোর বেস্ট ফ্রেন্ড তো ভয় পেয়ে গিয়েছে। বেচারি তো জানেও না তুমি সব জানো। আমি তো তোমার খুনিকে মারার পর এসেছিলাম তোমার কাছে, সবটা বলেছিলাম তো তোমাকে। এসব শুনে তুমি খুব খুশি হয়েছিলে তাই না? কিছুক্ষণ নীরব থাকার পর প্রিয় পুনরায় বলে ওঠে, তোমার পাহাড় পছন্দ বলে আমি ঢাকা শহর থেকে ট্রান্সফার নিয়ে পাহাড়ি এলাকায় চলে গিয়েছি। আমার খুব শান্তি লাগে সেখানে থাকতে। মনে হয় তুমি বোধহয় আমার সাথেই আছো। আমরা একসাথে পাহাড়ে থাকার আনন্দ অনুভব করি। সশরীরে তুমি আমার সাথে নেই তো কি হয়েছে? তোমার স্মৃতি তো আমার সাথে আছে। আমি সেসব নিয়েই বাঁচতে পারবো। এই দেখো না, 4টে বছর কিভাবে যে পেরিয়ে গেল আমি বুঝতেই পারলাম না। তোমার রায়ান তোমাকে ছাড়া আর কাউকেই নিয়ে ভাবতে পারে না। এজন্যই তো সবাই বলার পরেও আমি দ্বিতীয় কোনো নারীকে নিয়ে ভাবিনি। কিভাবে ভাবতে পারি আমি? আমি তো আমার ঘুম কন্যাকে ছাড়া আর কোনো নারীকে স্পর্শ করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। তুমিই আমার শুরু, তুমিই আমার শেষ। তাই তো সারাক্ষণ তোমার ভাবনাতেই ডুবে থাকি সুইটহার্ট। তুমি জানো না, আমি তো তোমাকে সবকিছুর ঊর্ধ্বে গিয়ে ভালোবাসি। আমার জীবনের থেকেও তোমাকে বেশি ভালোবাসি। আমি তোমার জন্য হাসি মুখে মরতেও পারি, আবার মরতেও পারি, মারতেও পারি। আমি এভাবেই আজীবন তোমাকে ভালোবেসে যাব, কথা দিলাম। ভীষণ ভালোবাসি যে তোমায়। এই ভালোবাসা কখনো ফুরাবে না, কখনোই না। দূর থেকে কিঞ্চা এইসব দেখে বোধহয় নিজেও বলে ওঠে, আমিও তোমাকে ভালোবাসি, অসম্ভব রকমের ভালোবাসি তোমাকে জেন্টলম্যান।
তারা দুজন দুজনের অব্যক্ত অনুরক্তি স্বীকার করছে, কিন্তু নিয়তির বেড়া জালে আটকা পড়ে কেউ কাউকে সেটা জানাতে পারেনি। শেষটা অন্যরকম হলেও পারত, কিন্তু নিয়তি চায়নি তারা এক হোক। এই পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যা আমরা চাই না, তবুও হয়। আমরা তা আটকাতে পারি না। কেউ কাউকে ভালোবাসে ভালো থাকার আশায়, তো কেউ কাউকে ভালোবাসে দুঃখকে আপন করে নেওয়ার আশায়। দুজন মানুষ একে অপরকে ভালোবেসেছে ভীষণ, তবুও তারা এক হতে পারেনি। হয়তো ভালোবাসা প্রকাশ করতে বড্ড দেরি করে ফেলেছিল তারা, কিংবা এমনও হতে পারে নিয়তি চেয়েছিল তাদের আলাদা করতে, কিন্তু পেরেছে কি? কিঞ্জা প্রিয়র না হলেও প্রিয় কিন্তু তাকে ভুলে নতুন করে কিছু শুরু করেনি। প্রিয় আজও কিঞ্জাকে ভালোবেসেই বেঁচে আছে, হয়তো সারা জীবন এভাবেই বেঁচে থাকবে। অব্যক্ত অনুরক্তি প্রকাশ না করায় শাস্তি স্বরূপ প্রিয় বেঁচে থাকবে কিঞ্জার স্মৃতি আঁকড়ে। আর কিঞ্জা তার স্মৃতিতে তো তার জেন্টলম্যান আজীবনে ছিল। তারা দুজন এটা প্রমাণ করে দিয়েছে অব্যক্ত অনুরক্তি নিয়েও সারা জীবন একে অপরকে ভালোবাসা যায়। গল্পটি এখানেই শেষ। লেখিকার কিছু কথা। বিশেষ দ্রষ্টব্য: 27/1/2025 থেকে 27/4/2025। অবশেষে অনুরক্তি অব্যক্ত অনুরক্তির যাত্রা শেষ হলো আজ। গল্পটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, মনে হবে জোর করে এন্ডিং দেওয়া হলো। তবে প্রকৃতপক্ষে এটাই আসল সমাপ্তি, কারণ গল্পের নামকরণ এমন সমাপ্তি ভেবেই ঠিক করা হয়েছিল। গল্পের নামটাকে সার্থক করা আমাদের দায়িত্ব। আমি কেবল আমার দায়িত্বটা পালন করেছি। এই গল্পটা পূর্ণতার গল্প নয়, এই গল্পটা অপূর্ণতায় পূর্ণতা পাওয়ার গল্প। আমি চাই আপনারা গল্পটাকে নিয়ে ভাবুন, গল্পের সবগুলো চরিত্র, সব ঘটনা অনুভব করুন, তবেই আমার লেখা সার্থক হবে। এতদিন যাবৎ যারা আমার পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি আজ। তবে হ্যাঁ, কিঞ্জা তার প্রিয়কে নিয়ে আবার ফিরবে। হয়তো এখানে তাদের মিলন হয়নি, তবে সেখানে তাদের ভালোবাসার অবশ্যই পূর্ণতা পাবে। গল্পটির নাম হচ্ছে অব্যক্ত অনুরক্তি। লিখেছেন নামিরা নূর নিদ্রা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।